নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়ছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি ছোট গল্প, আবছায়ার বাসিন্দারা। নির্ভীকবাবুকে মরা গাছতলায় নামিয়ে দিয়ে চলে গেল শেষ বাস। ব্যাকলাইটের লাল চোখ জোড়া দূরে মিলিয়ে যেতেই গা ছমছম করে উঠল নির্ভীকবাবুর। চারদিক ঘুরঘুরটি অন্ধকার, বাড়ি ঘর দোকানপাট কিছুই তো চোখে পড়ে না। জেদের বসে এরকম একটা অজানা জায়গায় রাতের বেলায় চলে আসাটা কি বুদ্ধিমানের কাজ হলো? ভূতকে তিনি পরোয়া করেন না, ভূতে তার মোটেও বিশ্বাস নেই, কিন্তু চোর ছাচ্চরদের তো মানেন। এখন তাদের কারোর পাল্লায় পড়ে এই বিভুয়ে নির্ভীকবাবুকে না নাকাল হতে হয়। পরশুদিনই অফিসের জায়গাটার সুলুক পেয়েছেন নির্ভীক সিংহ। বর্ধমানের জগদীশবাবু বলেছিলেন, বর্ধমান থেকে গুসকরা যাওয়ার পথে এমন একটা ডাকবাংলো আছে যেখানে রাত্রিবাস করলে ভূতের সঙ্গে মোলাকাত নাকি হবেই। এই মরা গাছতলা থেকে বাংলোটির দূরত্ব নাকি মাত্র মাইল 2। পাশেই একটি নদীও আছে, বাঁকা নদী। এক সময়ে সরকারি সাহেব শুভরা বাংলোটিতে গিয়ে উঠতেন হরদম। ইদানিং ভূতের ভয়ে তারা কেউই নাকি আর ও পথ মারান না। শুনেই জগদীশের সঙ্গে নির্ভীকের জোর তর্ক। নয় করে আজ পর্যন্ত 99খানা ভূতের বাড়িতে নির্ভীকবাবুর রাত কাটানো হয়ে গেছে, কোথাও তেনাদের দর্শন মেলেনি। জগদীশবাবুর গুলতাপ্পি তিনি শুনবেন কেন? তর্কাতর্কি থেকে বাজি ধরাধরি। ওই বাংলোতে এক রাত্রি থাকতে পারলেই কর করে 1000 টাকা, এমন একটা চ্যালেঞ্জ নির্ভীকবাবু ছাড়েনি বা কী করে? তা চোর ডাকাতের খপ্পরে না পড়লে নির্ভীকবাবু এ যাত্রায় বাজি জিতবেন। কবজি উল্টে নির্ভীকবাবু ঘড়ি দেখলেন। সবজিতে আলো ঝকঝক করছে ডায়ালে। 9:55। কাঁধ থেকে কিডস ব্যাগখানা নামিয়ে টর্চ বার করলেন। অন্ধকারে চোখ মোটামুটি সয়ে এসছে, তবু টর্চ জেলে হাত ঘোরালেন এদিক ওদিক। না, একেবারে পাণ্ডববর্জিত স্থান নয়। দোকান আছে 2-4টে, তবে সব কটারই ঝাঁপ বন্ধ। একটা লোক দাঁড়িয়ে আছে না ওপারে। নির্ভীকবাবু গলা উঠালেন, এই যে শুনছেন? লোকটা একটু এগিয়ে এলো। আমায় বলছেন? আর তো কাউকে দেখছি না। এখানকার সরকারি ডাকবাংলোটা কোন দিক দিয়ে যাব বলতে পারেন? আবছায়ার বাংলো মানে? লোকটা আর একটু সামনে এলো। বাংলো